আচ্ছা, একটা মুহূর্ত চোখ বন্ধ করুন তো। ভাবুন, এই যে আপনার হাতে থাকা ফোন, আপনার ফ্যান, এমনকি ট্রাফিক জ্যাম, এগুলো একটাও নেই। কেমন হবে সেই জীবন? আমি আজ আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানকার ৯০% মানুষ শহরে নয়, থাকত গ্রামে। যেখানে আপনার আজকের চিংড়ি মাছের মালাইকারি বা তেহারিও সহজলভ্য ছিল না। আমরা যাচ্ছি ঠিক ১০০ বছর আগে। আমরা কথা বলছি ১৯২৫ সালের বাংলাদেশ নিয়ে। তখন এই নামটাও ছিল না, ছিল বিশাল ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির একটা অংশ। আজকের মতো হাইস্পিড ইন্টারনেট বা মসৃণ রাস্তা নয়, তখন জীবন চলত নদীর গতিতে। নৌকা ছিল আমাদের জাতীয় মহাসড়ক। কিন্তু জানেন কি, সে সময় আমাদের এই ভূখণ্ডে একটা ভয় ছিল সবার মনে, ক্ষুধা। কারণ ফসলের ফলন বা প্রকৃতির রশি ঠিক করত আপনি রাতে পেট ভরে খেতে পাবেন কিনা। আমরা ইতিহাস বইয়ের পাতা উল্টাব না। আমরা দেখব আপনার দাদু, দিদিমা বা পরদাদারা কেমন জীবন কাটাতেন। একটা সময় যখন বিদ্যুৎ ছিল হাতে গোনা কয়েকটা বাড়িতে, আর কলেরা বসন্ত ছিল বার্ষিক আতঙ্ক। যখন ঢাকা ইউনিভার্সিটি সবে মাথা তুলে দাঁড়াচ্ছে, কিন্তু গ্রামের মানুষ শিক্ষা পেত না বললেই চলে। অথচ এই ১০০ বছরের ব্যবধানেই কিন্তু গড়ে উঠেছে আমাদের আজকের ঢাকা, আজকের বাংলাদেশ। অবিশ্বাস্য, তাই না? তাই বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে শুধু পুরনো ছবি দেখাবো না। আমি আপনাকে বলবো তখন মানুষ কিভাবে জীবনযাপন করত, তাদের ফ্যাশন কি ছিল, কিভাবে তারা সামান্য অসুখকে হারাত। এমনকি ১০০ বছর আগে আপনার পছন্দের আলু ভর্তা কী দামে বিক্রি হতো সেই হিসাবও দেব। এটা শুধু ইতিহাস নয়, এটা আপনার শিকড়ের গল্প। চলুন সময়যন্ত্রে চড়ে ১০০ বছর পেছনে যাওয়া যাক। একটা ভুল ধারণা দূর করা দরকার। ১০০ বছর আগে বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না। এটা ছিল বিশাল ব্রিটিশ বেঙ্গল প্রেসিডেন্সির পূর্বাংশ। আজকের দিনে ঢাকা আমাদের রাজধানী, আমাদের সব কিছু। কিন্তু ১৯২৫ সালে ক্ষমতা ও প্রশাসনের মূল কেন্দ্র ছিল কলকাতা, তৎকালীন ক্যালকাটা। এই একটি তথ্যই সবকিছুকে বদলে দেয়। কলকাতা কেন্দ্রিক এই প্রশাসনিক ব্যবস্থা আমাদের এই অঞ্চলে শিক্ষা থেকে শুরু করে বাণিজ্য পর্যন্ত সবকিছুর গতিপথ ঠিক করে দিত। সহজে বললে, আমরা ছিলাম একটি প্রাদেশিক এলাকা। কেন্দ্রের চোখ ছিল পশ্চিম দিকে। তাই এই অঞ্চলের উন্নয়নের গতি ছিল স্লোথ, কিন্তু ভেতরে ভেতরে পরিবর্তনের বীজ বোনা শুরু হয়ে গিয়েছিল। জনসংখ্যা ও সমাজ, গ্রামই ছিল জীবন। চলুন এবার মানুষে ফেরা যাক। আজকের বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ, কিন্তু ১০০ বছর আগে জনসংখ্যা আজকের তুলনায় অনেক কম ছিল। সবচেয়ে বড় পার্থক্যটা হল বসবাসের ধরনে। একটি চমকপ্রদ তথ্য দিই, তখন প্রায় ৯০% মানুষ শহরে নয়, গ্রামে বসবাস করত। এর মানে কি? এর মানে হল, আজকের মতো ব্যস্ত অফিস পাড়া বা ফ্ল্যাট সংস্কৃতির বদলে জীবন চলত বর্ষা ও ফসলের ক্যালেন্ডার ধরে। জীবন ছিল একটি ধ্রুবতালে বাঁধা, কৃষির তালে। শহরগুলো তখন কেবল মাথা তুলে দাঁড়াচ্ছে, কিন্তু বাংলার আত্মা তখনও বাস করত তার সবুজ গ্রাম আর ধান খেতে। জমিদারি প্রথা, কঠিন অর্থনৈতিক বাস্তবতা। যদি আপনি ১৯২৫ সালে জন্মগ্রহণ করতেন, আপনার ভাগ্য অনেকটা নির্ভর করত একটি কাঠামোর ওপর, যার নাম জমিদারি প্রথা। যদি আপনি জমিদার বা ধনী ব্যবসায়ী না হতেন, তাহলে প্রায় নিশ্চিতভাবেই আপনি ছিলেন একজন প্রজা বা বর্গদার কৃষক। এই প্রথাটি ছিল তখন এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু এই মেরুদণ্ড ছিল ভীষণ ভারী। আপনার চাষের জমি, আপনার জীবন ধারণ, আপনার ফসলের বেশিরভাগ অংশ, সবকিছুর চূড়ান্ত নিয়ন্ত্রণ ছিল স্থানীয় জমিদারের হাতে। ১৭৯৩ সালে ব্রিটিশদের চালু করা চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্টের ফলেই এই জমিদাররা একছত্র ক্ষমতার অধিকারী হন। সহজে ভাবুন, আপনার বস শুধু আপনার চাকরিটা নয়, আপনার ঘর, আপনার ভিটেমাটি আর আপনার ভবিষ্যতও নিয়ন্ত্রণ করেন। লাখ লাখ মানুষের কাছে জমিদারি প্রথা ছিল কেবল একটি আইনগত ব্যবস্থা নয়, এটি ছিল একটি কঠিন শৃঙ্খল। এই ব্যবস্থার শোষণই কিন্তু পরবর্তীকালে বড় বড় কৃষক আন্দোলন ও রাজনৈতিক উত্থানের জন্ম দিয়েছিল। নগর বনাম গ্রাম, দৈনন্দিন জীবন ও অবকাঠামো। এবার ফেরা যাক তখনকার মূল নগর কেন্দ্র ঢাকায়। ১৯২৫ সালের ঢাকা ছিল বৈপরীত্যের এক জমজমাট উদাহরণ। একদিকে ছিল ইউরোপীয় স্থাপত্যের ছোঁয়া লাগা কিছু সুন্দর ভবন, যেমন কার্জন হল বা নতুন গড়ে ওঠা ঢাকা ইউনিভার্সিটির এলাকা, যা আধুনিকতার প্রতীক। অন্যদিকে শহরের সিংহভাগ ছিল পুরনো ধাঁচের, যেখানে আজকের মতো সুযোগ সুবিধা ছিল না। শুনলে অবাক হবেন, আজকের গরম থেকে বাঁচতে আপনি এসি বা ইলেকট্রিক ফ্যান খোঁজেন, কিন্তু তখন কেমন? বিদ্যুৎ কেবল প্রধান সড়ক বা ধনী এলাকায় সীমাবদ্ধ ছিল। গরমের দিনে ভরসা ছিল হাতে টানা পাখা কিংবা পুকুরে একটা ডুব। রাস্তায় রাতে আলো বলতে প্রধানত কেরোসিনের বাতি। শহর তখন কেবল জেগে উঠছিল, কিন্তু আজকের মতো ২৪ ঘন্টার কোলাহল সেখানে ছিল না। গ্রামের আবাসন ও হাটবাজার,
কিন্তু মনে রাখতে হবে ৯ জন মানুষের মধ্যে একজনই শুধু শহরে থাকতেন। বাকিদের বাড়ি কেমন ছিল? আপনার দাদু দিদিমার বাড়ি ছিল সাধারণত কাঁচা ঘর, অর্থাৎ মাটি, বাঁশ আর খড়ের তৈরি। আজকের আপনার রান্নাঘর কল্পনা করুন। ১০০ বছর আগে রান্না হতো মাটির চুলায়, জ্বালানি ছিল কাঠ বা গোবর, জীবন ছিল মাটির কাছাকাছি, একেবারে প্রকৃতির সাথে মিশে। আর কেনাকাটার কেন্দ্র ছিল গ্রামের হাট। আজকের শপিং মল বা সুপারস্টোর নয়, এই হাটই ছিল সবকিছুর সমাধান। এটি ছিল একাধারে আপনার বাজার, ব্যাংক আর সামাজিক আড্ডার কেন্দ্র। যদি হাটে কোনো জিনিস না পাওয়া যেত, তাহলে ধরে নিতে হতো সেই জিনিসটা আপনার দরকার নেই। পরিবহন। নদীপথই ছিল রাজপথ। আপনারা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে অভ্যস্ত, তাদের জন্য এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। নদী ছিল রাজা। সড়কপথ ও সেতুর বিস্তৃতির আগে বাংলার বিস্তৃত নদীপথগুলো যেমন পদ্মা, মেঘনা, যমুনা ছিল আমাদের জাতীয় মহাসড়ক। পণ্য চলাচল করত বিশাল দেশি নৌকায়। নদীপথে যাত্রা ছিল ধীর গতির কিন্তু নির্ভরযোগ্য। দূরপাল্লার স্থলভ্রমণের জন্য একমাত্র ভরসা ছিল ট্রেন, ব্রিটিশরা রেখে যাওয়া বিশাল অবকাঠামো, যা কিছু প্রধান শহরকে যুক্ত করেছিল। আর শহরের অভ্যন্তরে গাড়ি ছিল হাতে গোনা, তাই ভরসা ছিল হাঁটা, গরুর গাড়ি বা সবে মাত্র জনপ্রিয় হতে শুরু করা হাতে টানা রিকশা। খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষা টিকে থাকার মৌলিক সংগ্রাম। যদি আজকের দিনের বাঙালি খাবার নিয়ে কথা হয়, আমাদের প্রধান খাবার কি? অবশ্যই মাছ ভাত। ১০০ বছর আগেও এটাই ছিল জীবনধারণের প্রধান জ্বালানি। কিন্তু একটি বড় পার্থক্য ছিল, খাদ্য তখন আজকের মতো সহজলভ্য বা সংরক্ষিত ছিল না। ফ্রিজ বা কোল্ড স্টোরেজ না থাকায় সবকিছুই ছিল মৌসুমী ও লোকানীয়। যখন যে ফসল উঠত তখন সেটাই খেতে হতো। কিন্তু আসল সমস্যাটা ছিল অন্য জায়গায়। খাদ্য সুরক্ষা ছিল একটা দড়ির ওপর হাঁটার মতো। কারণ ব্রিটিশদের ভুল নীতি, অতিবৃষ্টি বা খরা যে কোনো কারণেই খাদ্য ঘাটতি দেখা দিলে সেটা দ্রুত দুর্ভিক্ষের আকার নিত। ১৯৪৩ সালের বাংলার মহাদুর্ভিক্ষের স্মৃতি তখনও মানুষের মনে তাজা ছিল। তাই প্রতিটা ফসল, প্রতিটা খাবার ছিল একটি আশীর্বাদ। আজকের দিনে আমরা যেমন ফাস্টফুড নিয়ে চিন্তা করি, তখন মানুষ চিন্তা করত পেট ভরে ভাত পাবে কিনা। স্বাস্থ্য ও রোগ শোকের আতঙ্ক। এইবার আসি সবচেয়ে কঠিন সত্যে। যদি আপনি ১৯২৫ সালে অসুস্থ হতেন, তাহলে সেটা প্রায়ই জীবন মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়াত। কারণ তখনও অ্যান্টিবায়োটিক বা আধুনিক টিকা সহজলভ্য ছিল না। সামান্য একটি ইনফেকশনও তখন প্রাণঘাতী হতে পারত। কলেরা, গুটি বসন্ত, শালিক, ম্যালেরিয়া এই রোগগুলো ছিল গ্রাম বাংলার বার্ষিক আতঙ্ক। আজকের মতো ঘরে ঘরে ডাক্তার বা হাসপাতাল ছিল না। মানুষ মূলত নির্ভর করত ঐতিহ্যবাহী কবিরাজ বা স্থানীয় লোকচিকিৎসকের ওপর। আধুনিক হাসপাতালগুলো যা ছিল তাও বেশিরভাগই ছিল কলকাতা বা ঢাকায়, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই যখন আমরা এখন সামান্য জ্বরেই ডাক্তারের কাছে ছুটি, তখন আমাদের মনে রাখতে হবে ১০০ বছর আগে এটাই ছিল অনেক মানুষের শেষ লড়াই। শিক্ষা একটি দুর্লভ বিলাস। আপনারা যারা আজ এই ভিডিও দেখছেন, আপনারা শিক্ষাকে অধিকার হিসেবে পেয়েছেন। কিন্তু ১০০ বছর আগে শিক্ষা ছিল বিলাস, একটি বিশেষ সুযোগ। তখনকার শিক্ষার হার ছিল অবিশ্বাস্য রকম কম, বিশেষ করে গ্রামের মহিলাদের মধ্যে। এটি অনেক সময় এক অঙ্কের ঘরে থাকত। বেশিরভাগ মানুষই জীবিকার প্রয়োজনে স্কুলে যেতে পারত না। তবে ১৯২০ সালের একটি বিশাল অর্জন ছিল ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠা। এটি ছিল এই অঞ্চলে বাঙালি বুদ্ধিজীবী ও পরিবর্তনের আকাঙ্ক্ষার নতুন কেন্দ্র। যদিও মুষ্টিমেয় কিছু মানুষ এখানে পড়ার সুযোগ পেত, তবু এই প্রতিষ্ঠানটি ছিল সেই জনমকে শিক্ষিত করার কারখানা, যারা পরবর্তীতে স্বাধীনতা সংগ্রাম ও একটা নতুন জাতি গঠনে নেতৃত্ব দেবে। অর্থাৎ শিক্ষা ছিল আলোর মতো, যা খুব ধীরে ধীরে একটা বিশাল অন্ধকার কোণে প্রবেশ করছিল, কিন্তু এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। সংস্কৃতি ও কথোপকথন পরিবর্তনের বীজ। রাজনৈতিক কাঠামোর বাইরে ১৯২৫ সাল ছিল বাংলার সাংস্কৃতিক বিস্ফোরণের সময়। একদিকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তখন তার বয়স প্রায় ৬৫ বছর, তিনি তার সাহিত্য ও সঙ্গীতের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করে গেছেন। তেমনি আরেকজন তরুণ কবি তখন কাঁপিয়ে দিচ্ছিলেন পুরো সমাজকে। তিনি আর কেউ নন, আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল ছিলেন যেন সেই সময় রকস্টার, যিনি তার কবিতার গানে সরাসরি ব্রিটিশ শাসন ও সামাজিক গোঁড়ামিকে চ্যালেঞ্জ করেছিলেন। গ্রামের মানুষ হয়তো ততটা সাহিত্য পড়ত না, তাদের আধ্যাত্মিক ও মননশীলতার খোরাক জোগাত বাউল গান। বাউলরা তাদের একতারা নিয়ে ঘুরে বেড়াতেন, আর তাদের আধ্যাত্মিক দর্শন হয়ে উঠত সাধারণ মানুষের জীবনের সঙ্গীত। অর্থাৎ ভেতরে ভেতরে কর্মী কিন্তু মানুষকে একত্রিত করছিল এবং পরিবর্তনের জন্য প্রস্তুত করছিল। যোগাযোগ ও গণমাধ্যম অপেক্ষার সংস্কৃতি। যোগাযোগ ব্যবস্থা ছিল আজকের মতো ইনস্ট্যান্ট নয়, বরং ছিল অপেক্ষার সংস্কৃতি। আপনি যেন এখন যেখানেই থাকুন না কেন, ১ সেকেন্ডে পৃথিবীর খবর জানতে পারেন। কিন্তু ১০০ বছর আগে খবর পেতে অপেক্ষা করতে হতো সংবাদপত্রের জন্য, যা গ্রামে পৌঁছতে কয়েকদিনও লেগে যেত। তখনকার সমাজে শিক্ষিত অভিজাত শ্রেণীর মধ্যে সংবাদপত্র ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাধারণ মানুষ খবর পেত কোথায়? স্থানীয় চায়ের দোকানে, আড্ডা বা সন্ধ্যাবেলায় বৈঠকে।
এখানে গ্রামের মানুষ রাজনীতি থেকে শুরু করে ফসলের খবর সব জানত আর আলোচনা করত। আর দীর্ঘ দূরত্বে যোগাযোগ, সেখানে ভরসা ছিল কেবল চিঠি লেখা। চিঠি লেখা ছিল তখন একটি শিল্প। দ্রুত কিছু জানাতে যেত না, তাই প্রতিটি শব্দ ছিল সাবধানে নির্বাচিত, আন্তরিক আর মূল্যবান। কোনো স্মার্টফোন নয়, কোনো ইনস্ট্যান্ট মেসেজ নয়, ছিল কেবল মানুষের ভেতরের ভাব আর সেই ভাব প্রকাশের ধৈর্য। পোশাক ও স্টাইল, ঐতিহ্য ও সরলতা। পোশাকের কথায় আসি, ১০০ বছর আগে ফ্যাশনের মূল মন্ত্র ছিল স্বাচ্ছন্দ্য ও ঐতিহ্য। পুরুষের জন্য ছিল আরামদায়ক লুঙ্গি বা ধুতি, আর মহিলাদের প্রধান পোশাক ছিল শাড়ি। বেশিরভাগ পোশাকই ছিল সুতির তৈরি, যা লোকানি তাঁতে তৈরি হতো। আজকের মতো পশ্চিমা পোশাকের ছোঁয়া তখনও সমাজের একদম উপরের স্তরে সীমাবদ্ধ ছিল। যারা ব্রিটিশ প্রশাসনে কাজ করতেন বা প্রচুর ধনী ছিলেন, শুধু তারাই শুটকোট বা হ্যাট পরতেন। কিন্তু সাধারণ মানুষের জন্য পোশাক ছিল কেবল প্রয়োজনের জন্য, যা ছিল হাতে তৈরি, টেকসই আর সরল। এতেই বোঝা যায় সেকালের মানুষের জীবন